আজকে আমাদের হচ্ছে মানে অফিসিয়ালি শেষ ক্লাস, কিন্তু যেহেতু কিছু কন্টেন্ট বাকি আছে আরো একটা ক্লাস হবে, 20 নম্বর ক্লাস। আজকে আমরা হচ্ছে উপরের দিকে একটা টপিক ছিল, এই যে এনটিপি সার্ভার কনফিগার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। এটা আপনার সিস্টেমের সমস্ত ডিভাইসের সেম টাইম সিনক্রোনাইজেশনটা ঠিক রাখতে গেলে এটা খুবই দরকার আর কি। আর এটা যেটা হয় অনেক সময় ধরেন যেসব ডিভাইসে ইন্টারনেট নাই ওগুলো ক্ষেত্রেও হচ্ছে টাইম সিনক্রোনাইজেশন করতে হয়। সাপোজ ধরেন এই যে টাইম অ্যাটেন্ডেন্ট ডিভাইস, আইপি ফোন, এরকম অনেক টাইপের হচ্ছে ডিভাইস আছে যেগুলো হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড নাই, বাট হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কে কানেক্টেড। তো ওইগুলোতে টাইম সিনক্রোনাইজেশন হচ্ছে করতে হয় আর কি। টাইম সিনক্রোনাইজেশন থাকলে হচ্ছে সুবিধা আর কি, না হইলে কারণ আমার হচ্ছে আমি যখন ফার্স্ট হচ্ছে চিটং এ, ফার্স্ট না সেকেন্ড জব, তো ওই যে ওই সময় হচ্ছে একবার গভর্নমেন্ট কিন্তু যে টাইম আপডেট করছিল, 1 ঘন্টা আগানো পিছানো করছিল। তো আমার মনে আছে যে ওই কাজটা প্রথমবার যখন হচ্ছে পিছাইছিল, সম্ভবত ভোরবেলা আধা ঘন্টা আগায় দিছিল। তো ওই আগানোর সময় একবার হচ্ছে সমস্ত ডিভাইসে গিয়ে গিয়ে ম্যানুয়ালি এই কাজটা করলাম। আবার ওই ওইটা যখন চেঞ্জ হয়ে গেল, যে আবার টাইমটা আগের অবস্থানে নিয়ে আসলো, তো ওই কাজটা আবার হচ্ছে করতে হয়েছিল। তো ওইটা তখন মানে আমি তখন পারতাম এনটিপি সার্ভার কনফিগার করে সবকিছু করা, কিন্তু হচ্ছে ওই ডিভাইস গুলো হচ্ছে বসানোর সময় হচ্ছে এটা কনফিগার করা ছিল না কোনো ডিভাইসে, মানে লোকাল কোনো এনটিপি সার্ভারও ছিল না। আর ওই যখন কোনো নোড গুলো ইনস্টল করছে, ডিভাইস গুলো বসাইছে, এনটিপি সার্ভারও কনফিগার করা ছিল না। তো এই ধরেন হচ্ছে প্রায় 2 দিনের মতো লাগছে, সময় লাগছে, রাত 12টা 1টা পর্যন্ত প্রত্যেকটা ডিভাইস গিয়ে 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 ইউজার ইউজার পর্যন্ত, এরকম প্রায় 1000-1200 ডিভাইস আমরা 3-4 জন মিলে ভাগ করে এগুলো হচ্ছে আপডেট করি টাইমটা। ওইটা দেখবো। তারপরে হচ্ছে এই যে আমরা এইটা কিছুটা করছি, এই যে আর্কাইভ ক্রিয়েট করা, মানে আপনি হচ্ছে কোনো ব্যাকআপ ট্যাকআপ করতে হলে তো প্রথমে হচ্ছে এগুলোকে কম্প্রেস করতে হয়। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে অনেকগুলো ফাইল একসাথে কপি কপি করবেন, এটা কিন্তু হচ্ছে টাইম কনজিউমিং যেরকম, আবার হচ্ছে ইয়া কোনটা কপি হইলো কোনটা কপি হইলো না, এগুলো একটু ঝামেলা। কিন্তু এটাকে যদি আপনি কম্প্রেস বা আর্কাইভ করে এটাকে আহ, আহ, একটা সিঙ্গেল ফাইল করে ফেলেন, এটাকে ট্রান্সফার করাও সুবিধা। আবার এটা ঠিক আছে কিনা এটা ভেরিফাই করা, এগুলো হচ্ছে আহ, তো এগুলো বেশ কিছু হচ্ছে সফটওয়্যার টুলস দিয়ে এই কাজগুলো হচ্ছে করা যায়, তো সেইটা হচ্ছে আমরা দেখবো। তারপরে হচ্ছে যে লিঙ্ক ক্রিয়েট করা, এটা আমাদের অনেক সময়ই হচ্ছে লাগে। যে ধরেন হচ্ছে যে একটা হচ্ছে সোর্স লোকেশন থাকবে, সোর্স লোকেশনের সাথে আমার যখন যেটা দরকার হচ্ছে তার সাথে ডেস্টিনেশনের একটা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করে দেয়া। এটা অনেক ক্ষেত্রেই আমরা এটা করি, অনেক সময় এটা ইউজ করা হয়। ইভেন আজকের কনফিগারেশন গুলোতেও এটা আছে, যে ওই লিঙ্ক মানে ক্রিয়েট না করে একটা হচ্ছে ধরেন অরিজিনালের সাথে এটা হচ্ছে লিঙ্ক করে দিলে হয়ে যায়। মানে উইন্ডোজে আমরা হচ্ছে যেটাকে শর্টকাট হিসেবে ইউজ করি, তো এইটা শর্টকাট, উইন্ডোজের শর্টকাট আর এটার মধ্যে কিছুটা হচ্ছে তফাৎ আছে। যেমন হচ্ছে অনেক সময় আমরা যেটা করি যে সোর্স ধরেন হচ্ছে সোর্স ডাইরেক্টরিটা একটু অন্য নামে আছে, বা হচ্ছে অন্য অন্য জায়গায় আছে, কিন্তু ওইটাকে রান করানোর সময় যে অ্যাপ্লিকেশন ডাইরেক্টরিতে রাখতে হবে ওইটাতে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিছি। সাপোজ ধরেন আমার সোর্স ডকুমেন্ট, সোর্স কোড গুলো আমি হচ্ছে ওপিটি তে রাখছি, কিন্তু এইটার যে ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনটা যে রান হবে ওইটার মধ্যে ধরেন অনেক অ্যাপ্লিকেশন এরকম আর্কিটেকচার থাকে যে আপনি পুরো ডাইরেক্টরিটা কিন্তু হচ্ছে আপনার ওয়েব সার্ভারের মাধ্যমে রান হচ্ছে না। আপনি কোড করার পরে, কোড গুলোকে বিল্ড করার পরে একটা একটা ডাইরেক্টরিতে ধরেন ওইটা ওয়েব ফাইল গুলো থাকতেছে, তো ওয়েব ফাইল গুলো আপনাকে রান করানোর জন্য আপনি যেটা করতে পারেন যে অ্যাপাচি ডাইরেক্টরির মধ্যে আমরা এটা লিংক করে দিলাম, তাহলে হচ্ছে ডাইরেক্টরি স্ট্রাকচারটাও সেম থাকলো। আবার হচ্ছে ওই শুধু ওয়েব ফাইল গুলোকেই আমি হচ্ছে এই অ্যাপাচির মধ্যে বা ইনজিনিক্স এর মধ্যে হচ্ছে রান করাচ্ছি। আর ফাইনালি হচ্ছে যে জেবস নিয়ে হচ্ছে বলছিল, রেড হ্যাটের হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্লাস রান টাইম টুলস আর কি। তো এইটা এইটা আমি হচ্ছে সেন্টোসে কিভাবে ইনস্টল করে রান করানো যায় এটা করছিলাম আর কি। জেবসের কথা আপনাদের মধ্যে কেউ বলছিলেন, জেবসের কথা?
না স্যার, উনি মনে হয় নাই আজকে প্রেজেন্ট। হ্যাঁ, উনি 2-3 দিন হচ্ছে রিকোয়েস্ট করছে, তো এটা হচ্ছে তো আমরা হচ্ছে দেখি এই এনটিপিটা কনফিগার করা খুবই সহজ। একটা এনটিপি সার্ভার কনফিগার করা মানে এত ইজি বলার মতো না। মানে আপনারা এখন হচ্ছে চাইলে এটা হচ্ছে কনফিগার করতে পারবেন, কিন্তু এটার আউটকাম অনেক ভালো আর কি। কারণ আপনার সমস্ত ডিভাইস যদি হচ্ছে টাইম সিঙ্ক্রোনাইজ, এবং অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনের মধ্যেই রেস্ট্রিকশন দিয়ে আছে সার্ভারে, যে আপনার যদি টাইম সিঙ্ক্রোনাইজেশন রানিং না থাকে তাহলে আপনার হচ্ছে এটা কাজ করবে না। আবার এটা কিন্তু খুবই কমন, অনেক সময় হচ্ছে যে ইয়া সিমস গুলো প্রবলেম করে। ধরেন সিমস এর পাওয়ার শেষ হয়ে যায়, ব্যাটারি গুলো শেষ হয়ে যায়। তো ওই সব ক্ষেত্রে যেটা হয় যে সিস্টেম রিস্টার্ট করলে হয়তো টাইম চেঞ্জ হয়ে গেছে, সিস্টেমের টাইম চেঞ্জ হয়ে গেছে, তো ওইখানে যদি এনটিপি রানিং থাকে তো আপনার হচ্ছে সিমস যাই হোক না কেন, সে ইনিশিয়ালি হয়তো হার্ডওয়্যার টাইমটাই নিবে, কিন্তু রান হওয়ার পরে সে কিন্তু হচ্ছে এই যে এনটিপির সাথে হচ্ছে সিঙ্ক্রোনাইজ করবে। এনটিপির সাথে সিঙ্ক্রোনাইজ করলে যেটা সুবিধা আপনার, সে অটোমেটিক্যালি আবার টাইমটা আপডেট করে নিবে। দেখবেন অনেক সময় হচ্ছে অনেক ওয়েবসাইট ব্রাউজ করা যায় না, কারণ হচ্ছে ওই সার্ভারে কোনো কারণে হচ্ছে টাইম চেঞ্জ হয়ে গেছে, হয়তো কখনো হচ্ছে দেখেন সার্ভার টাইম ফিউচার হয়ে গেছে, আবার কোনো সময় সার্ভার টাইম এত ব্যাকডেটে চলে গেছে যে এটা ম্যাচ করে না আর কি। তো এসএসএল এ তো এটা যে আমরা যে এসএসএল সার্টিফিকেট করছি, ওর কিন্তু একটা এক্সপাইরেশন আবার ক্রিয়েশন ডেট থাকে, যে এই তারিখে সার্টিফিকেটটা ক্রিয়েট হলো, এই টাইপে এই তারিখে এটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। তো আমার সিস্টেম টাইম দেখা গেছে যে পিছনে চলে গেছে, যে সময় ওই এসএসএল সার্টিফিকেটটাই ক্রিয়েট হয়নি। আমার সিস্টেম টাইম দেখাচ্ছে যে এটা মানে অতীতে চলে গেছে। তো তখন কিন্তু আপনি এই যে ব্রাউজারে ওয়ার্নিং পাবেন। এরকম হয় অনেক সময়, এটা ফেস করছি যে সিস্টেমের টাইম চেঞ্জ হয়ে গেছে বা সিস্টেমের টাইম ঠিক নাই। তো যে সিস্টেম গুলোতে আমার ধরেন এনটিপি চলছে এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু যেগুলোতে এনটিপি নাই সেগুলোতেই প্রবলেম হয়। আবার ধরেন এনটিপি থাকলে ওই যে টাইম জোন টোন এগুলো ধরেন হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর কি। এই তো।
আচ্ছা, বাই ডিফল্ট হচ্ছে দেখবেন যে আগে হচ্ছে এই আগের ভার্সন গুলোতে এটা এনটিপি নামেই হচ্ছে ডেমন ছিল আর কি, এনটিপিডি। সফটওয়্যারটার নাম ছিল এনটিপি সার্ভার, কিন্তু এই সেন্টোস বা রেড হ্যাট 8 থেকে এইটা সফটওয়্যারটা হচ্ছে এই যে ক্রোনি, আর ডেমনটার নাম হচ্ছে ক্রোনি ডি। তো এটা বাই ডিফল্ট ইনস্টল থাকে, তারপরে হচ্ছে আমরা একটু চেক করি। কারণ এখনকার সিস্টেম গুলোতে বাই ডিফল্ট হচ্ছে এনটিপি ইনেবলও ইনস্টলও থাকে এবং হচ্ছে ইনেবলও থাকে, কিন্তু এগুলো যেহেতু সার্ভার, এগুলো হচ্ছে সিনক্রোনাইজ হয় হচ্ছে ইন্টারনেট থেকে। কিন্তু আপনি নিজে যখন একটা সার্ভার কনফিগার করবেন তখন এইটা সার্ভারটা ইন্টারনেট থেকে হচ্ছে সিনক্রোনাইজ করবে, কিন্তু সার্ভারের এটা ধরেন যদি দুইটা নেটওয়ার্ক ইন্টারফেস থাকে, সাপোজ ধরেন একটা পাবলিক আইপি দিয়ে ইন্টারনেটের সাথে, আবার হচ্ছে এটা লোকাল যে আপনার নেটওয়ার্কটা আছে, লোকাল নেটওয়ার্ক থেকেও হয়তো এটাকে অ্যাক্সেস করা যায়। তো লোকাল নেটওয়ার্ক কিন্তু এই সার্ভার থেকে ইজিলি আপডেট নিতে পারবে, মানে টাইম সিনক্রোনাইজ করতে পারবে। যে ডিভাইস বা যে মেশিন গুলো ধরেন ইন্টারনেটের সাথে কানেক্ট নাই, তারাও হচ্ছে এখান থেকে এনটিপি আপডেট নিতে পারবে। তো দেখলেন এটা হচ্ছে অলরেডি ইনস্টল থাকে। আর একটা হচ্ছে কমান্ড হচ্ছে টাইম ডেট সিটিএল, এই কমান্ডটা দিলে আপনি একটা ডিটেলস পাবেন। তো এটা দেখেন যে অলরেডি এইখানে হচ্ছে এনটিপি অ্যাক্টিভ আছে, এনটিপি অ্যাক্টিভ আছে, তার মানে এটা অলরেডি হচ্ছে এনটিপি আছে আর কি। সার্ভার হিসেবে এটা রান করতেছে না, বাট হচ্ছে আচ্ছা, এটা দেখেন এই যে এসে এই যে ইন্টারনেট থেকে যে কোন কোন সার্ভার থেকে আপডেট করতেছে এটা। এই কমান্ডটা রান করলে যে ক্রনিক সোর্স দিলে সে কোথা থেকে আপডেট নিচ্ছে এটা পাওয়া যায়। এটা ধরেন হচ্ছে কনফিগারেশনটা আমরা একটু দেখি। কনফিগারেশন ফাইলটা থাকে হচ্ছে ইটিসি এর ভিতরে ক্রনি ডট কন, আগে এনটিপি ডট কন নামে থাকতো, এখন হচ্ছে ক্রনি ডট কন। তো এই ফাইলটা যদি ওপেন করেন, ইনস্টল দেখলাম। আমি হচ্ছে মিসটা তো ঠিক আছে। আচ্ছা দেখেন এই এই প্রথমের দিকে এটা একটা পুল থাকে, পুল মানে হচ্ছে মানে মাল্টিপল সার্ভার, এই এক একটা পুলের মধ্যে ধরেন অনেক সার্ভার থাকে। তো এইখানে যেমন হচ্ছে 2 নম্বর পুল সেন্টোস এর যে এনটিপি পুল আছে সেটা দেয়া আছে। তো আমরা চাইলে হচ্ছে আমরা যেমন হচ্ছে আমরা যদি এশিয়ার সার্ভার গুলো ইউজ করি, এশিয়ার সার্ভার গুলোকে আমরা হচ্ছে খুব কম সময়ে রিচ করতে পারবো। আর এটা যত কম সময়ে রিচ করতে পারবো তত ধরেন টাইমটা অ্যাকুরেট থাকবে। সাপোজ ধরেন আমাকে সার্ভারকে আমি রিচ করলাম, সার্ভারকে রিচ করার পরে ওর কাছ থেকে টাইম সিনক্রোনাইজ হইতে, এখন ওকে রিচ করতে গিয়ে ধরেন 100+ মিলি সেকেন্ড সময় লাগতেছে। তো আমি তাকে রিকোয়েস্ট পাঠালাম, সে আমাকে হচ্ছে রেসপন্স করবে। তো এই যে পুরো প্রক্রিয়াতেই যদি আমার 1-2 সেকেন্ড কম বেশি হয়ে যায়, আমাদের ক্ষেত্রে হয়তো 1-2 সেকেন্ড কোনো ব্যাপার না, কিন্তু অনেক সাইন্টিফিক অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা 1-2 সেকেন্ড কিন্তু বিশাল ম্যাটার। যেমন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে একদম জিনুইন এনটিপি সার্ভার, ওগুলো কিন্তু হচ্ছে যে ইসের মাধ্যমে চলে, নিউক্লিয়ার পাওয়ার। তো এইখানে কিন্তু বিশাল ম্যাটার আমাদের সার্ভারের ক্ষেত্রে। আমরা যে অ্যাপ্লিকেশন গুলো রান করি এটা হয়তো 1-2 সেকেন্ড বা মিলি সেকেন্ড কম বেশি থাকলে আমাদের জন্য খুব বেশি এটা হেডেক না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাই অনেক বড় হেডেক। তো আমরা সবসময় চেষ্টা করবো হচ্ছে আমাদের লোকাল যে সার্ভার গুলো আছে নিয়ারেস্ট, এগুলো থেকে হচ্ছে সিনক্রোনাইজ করতে। তো আমরা হচ্ছে যেগুলো আছে ওইটাকে আমরা বন্ধ করে দিব। যেমন হচ্ছে এই সেন্টোস পোলটা, এটা আমরা হচ্ছে বন্ধ করে দিব। আমরা নতুন একটা পুল ক্রিয়েট করব। নতুন বলতে এই যে
আর আমরা এখানে 4টা এশিয়ার যে এনটিপি পুল আছে সেটা আমরা ইউজ করব। তারপরে হচ্ছে এটা ধরেন এটা তো আমি হচ্ছে মানে অ্যাজ এ ক্লায়েন্ট প্রথম পোর্শনটা এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আমি এজ এ সার্ভার হিসেবে রান করব, মানে আমার নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আছে সেগুলোকেও আমি অ্যালাউ করে দিব। তো এটার জন্য আপনি যেটা করবেন এই যে এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে যে আমি কাদেরকে অ্যালাউ করতে চাই। কারণ আমার এই নেটওয়ার্কটা হচ্ছে 30/24। তো আপনি যদি এরকম একাধিক নেটওয়ার্কও থাকে একাধিক নেটওয়ার্কে এভাবে মানে অ্যালাউ লিখে নেটওয়ার্ক গুলো লিখে দিলেই হয়ে যাবে। এটা কনফিগারেশন একদমই সিম্পল। তারপরে রিস্টার্ট দিতে হবে, সিস্টেম সিটিএল রিস্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার এই যে সোর্স গুলো দেখি, এবার দেখেন আমরা যদি একটু পরে উঠি আগের আগের সোর্স গুলো কি ছিল এবং এটার রিস্ক টাইম গুলো দেখেন, এগুলো রিস্ক করতে কতটুকু হচ্ছে মিলি সেকেন্ড। তো এটার তুলনায় এখন বর্তমানে যেগুলো দেখেন এখন সোর্স কিন্তু বাড়ছে আগের তুলনায়। যেমন এই মুহূর্তে সে 18টা সোর্সের সাথে হচ্ছে সে সিনক্রোনাইজ করে তার টাইমটা হচ্ছে সেট করতেছে। তো এটা গেল হচ্ছে সার্ভার সাইডে। এখন হচ্ছে ক্লায়েন্ট সাইডে যদি আমরা আসি, ক্লায়েন্ট সাইডে এবার হচ্ছে মানে মানে এটা কিন্তু ক্লায়েন্ট কিন্তু উইন্ডোজও হইতে পারে লিনাক্সও হইতে পারে যে কেউ হইতে পারে, এটা কোনো হচ্ছে ম্যাটার না কিন্তু। আচ্ছা, ক্লায়েন্ট হওয়ার জন্য ওই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় কিন্তু বাই ডিফল্ট হচ্ছে এইখানে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা আছে। তো এই যে আমার এইখানে হচ্ছে আমি এই পুলগুলোকে এখন হচ্ছে বন্ধ করে দিব, বন্ধ করে আমি হচ্ছে লোকাল সার্ভার থেকে নিব। আমার ওই সার্ভারের আইপিটা ছিল হচ্ছে 192.168.30.137। মিস্টেক করলাম না। কনফিগারেশন ভুল করেছি 9 নম্বর লাইনে। এটা তো সিঙ্গেল সার্ভার, এটা এটা হচ্ছে ফুল হবে না। হুম, কারণ আমার যেটা এটা হচ্ছে সিঙ্গেল সার্ভার, এটা আমি হচ্ছে ফুল দিতে পারবো না। এখন যদি আমি হচ্ছে দেখেন কিন্তু এখন এই যে এটা থেকে আপডেট নিতেছে, এইটুকুই আর কি। তো আপনি ধরেন সাপোজ ধরেন আমি এই যে আমার উইন্ডোজ সার্ভারের থেকেও আমি ওইটা ক্লায়েন্ট হইতে পারবো। অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম।
যেমন এখন সে সিঙ্ক হচ্ছে উইন্ডোজের টাইম সার্ভার থেকে, এই যে টাইম ডট উইন্ডোজ, মানে উইন্ডোজের যে এনটিটি সার্ভার এটা থেকে হচ্ছে, কিন্তু আমরা চাইলে এটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এই যে ইন্টারনেট টাইম, এটা চেঞ্জ সেটিং এ যাবেন, এই যে টাইম ডট উইন্ডোজ উইন্ডোজ ডট কম এটা দিয়ে আছে। তো এটা এখানে যদি আমি আইপি অ্যাড্রেস লিখে দেই 30.137 দিয়ে দিলাম, এই দেখেন এখন কিন্তু এই যে 192.168.30.137, এটা যদি এই যে অলরেডি এটা সিঙ্ক, মানে একটা নির্দিষ্ট সময় পরে আবার এটা আমরা সিঙ্ক করতে পারবো। আইপিটা ঠিক দিচ্ছি তো আমি? 137। আচ্ছা, এটা ফায়ারওয়ালের জন্য ঝামেলা করতেছিল, মানে ফায়ারওয়ালে ওইটা আমি এটা দিই নেই, রোলটা দিই নেই আর কি। ফায়ার, যে সে কিন্তু এখন এই সার্ভার থেকে না, যে কোনো ডিভাইসে আপনি শুধু হচ্ছে বসাই দিবেন, মানে ওই টাইম সিনক্রোনাইজেশনের যে যে জায়গাটা থাকে ওই জায়গায় বসাই দিলেই এটা হয়ে যাবে। সাপোজ ধরেন আমি যদি টাইমটা চেঞ্জ করে দেই, প্রথমে আমাকে হচ্ছে টাইম ডেট সিটিএল এনটিপিটা বন্ধ করতে হবে। সেট এনটিপি ফলস, সিনক্রোনাইজেশন বন্ধ করলাম। সেট টাইম, টাইম ফরম্যাটটা আমি একটু দেখে নেই। এইটার টাইমটা 10 মিনিট আগায় দিলাম আমি, 21টা।
এই যে আমি যে টাইমটা হচ্ছে আপনার এই যে নিজের মতো করে বাড়াই দিছিলাম, এটা কিন্তু সে আবার এই যে আপডেট করে নিছে অটোমেটিক। যে এইখানে ওই টাইমটা রং থাকাতে এইটা এই যে আপডেট হচ্ছিল না, এই যে এটা আবার দেখেন, এই যে এটা যখন সিনক্রোনাইজ হয়ে গেছে, সিনক্রোনাইজ হয়ে যাওয়ার পরে এইটা আবার এই যে আপডেট করে দিছে। তো আপনি যে কোনো একটা সার্ভারকে, আর এটার জন্য কোনো হাইলি রিসোর্সেরও দরকার হয় না আপনার, মানে এভেলেবল যে কোনো সার্ভারে এনটিপি ডেমনটা রান করে দিবেন, মানে ক্রনি ডেমনটা রান করে এইখান থেকে সিনক্রোনাইজেশন করতে পারবেন আপনার যে কোনো ডিভাইসে। এনটিপি সাপোর্ট করে যে কোনো ডিভাইসেই হচ্ছে সিনক্রোনাইজ করতে পারবেন। তা আমি এইটা আবার হচ্ছে চেঞ্জ করে দেই, কারণ আমি তো সার্ভারটা সবসময় রানিং থাকবে না। তো আপনাদের কিন্তু উইন্ডোজ এবং লিনাক্স দুইটা ক্লায়েন্ট থেকেই হচ্ছে দেখালাম আর কি। আরে আল্লাহ, আজকে আর কেউ আসলো না, সবাই মনে হয় ছুটি কাটাইতে ব্যস্ত। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই এই আর্কাইভ করা, মানে ডাইরেক্টরি ফাইল সবগুলোকে আর্কাইভ করা যায়। তো এইটা আমরা হচ্ছে এই জিপ, এই সফটওয়্যারটা হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল থাকে, বাট এই আনজিপ সফটওয়্যারটা হচ্ছে বাই ডিফল্ট আপনার ইনস্টল নাও থাকতে পারে। তো এটা আপনি ইনস্টল, মানে বেসিক রিপোজিটরিতে এটা হচ্ছে পাবেন, দেখবেন ইনস্টল দিতে গেলে জিপটা ইনস্টল আছে, যে আনজিপটা না, দুটাই আছে, আনজিপটা আপডেট করতে বলতেছে, মানে অনেক সময় থাকে অনেক সময় নাও থাকতে পারে। না থাকলে আপনাকে এই আনজিপ করতে হবে, মানে একটা হচ্ছে কম্প্রেস করা, আর্কাইভ করা, আর একটা হচ্ছে ডিকম্প্রেস এবং হচ্ছে নর্মাল ফরম্যাটে ফেরত নিয়ে দেওয়া। তো একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে আনজিপ। এটা উইন্ডোজেও হচ্ছে একটা ডিফল্ট ইউটিলিটি থাকে এই জিপ এবং আনজিপ করার জন্য। তারপরে হচ্ছে আমরা আবার থার্ড পার্টি অনেক ইনস্টল করে ওগুলোতে আবার অনেকগুলো সাপোর্ট করে আর কি, ধরেন এই যে 7 জিপ, 7 জেড এক্সটেনশন থাকে, রার থাকে, উইনরার। তো লিনাক্সের হচ্ছে কমন ফরম্যাট হচ্ছে লিনাক্সের বা ইউনিক্স হচ্ছে টার, আর উইন্ডোজে হচ্ছে আপনার জিপ, আর একটা হচ্ছে রার দিয়ে যেটা করবেন উইন্ডার। আর জিপটা হচ্ছে দুইটাতেই একদম স্ট্যান্ডার্ড, আপনি জিপ দিয়ে করলে এটা লিনাক্সে যেরকম কাজ করবে উইন্ডোজেও সেভাবেই কাজ করবে। আমরা হচ্ছে ওপিটির মধ্যে যাই, দেখি কি অবস্থা। কোনো কিছু নাই, mkdir একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, তিনটা ডাইরেক্টরি ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে আমরা D1 এর মধ্যে যাব, এটার মধ্যে ধরেন কয়েকটা ফাইল ক্রিয়েট করি, টাস্ক F1 F2 F3। এই হচ্ছে অবস্থা আমাদের। এইখানে হচ্ছে তিনটা ডাইরেক্টরি আছে, D1 D2 D3, এবং D1 এর মধ্যে তিনটা ফাইল আছে, F1 F2 F3। তো এইটা যদি আমি এখন আর্কাইভ করতে চাই, সিম্পলি কিন্তু প্রথমে হচ্ছে কমান্ড দিতে হবে, তারপরে হচ্ছে আর্কাইভের নামটা দিবেন, মানে আপনি যে নামে আর্কাইভটা রাখবেন আর কি। তারপরে হচ্ছে সোর্স গুলো দিবেন, সোর্স গুলো মিনস হচ্ছে এটা ফাইল হইতে পারে, ডাইরেক্টরি হইতে পারে। এটা এভাবে করলে হবে। সাপোজ আপনি যদি D1 এর মধ্যে যাই, এইখানে হচ্ছে জিপ করব, ফাইল ডট জিপ, তারপরে সোর্স গুলো বলে দিব, সোর্স গুলো হচ্ছে F1 F2 F3। এই যে আমার এই যে ফাইল ডট জিপ নামে দেখেন একটা হচ্ছে আর্কাইভ ফাইল ক্রিয়েট হয়েছে। আবার এটাকে আমরা হচ্ছে যদি ডাইরেক্টরির মধ্যে করতে চাই, তাহলে ধরেন একটু এক ধাপ বাইরে গেলাম, তারপরে হচ্ছে আমরা জিপ করব, এটা আমরা D2 এর মধ্যে নিয়ে যাই জিপটা, ধরেন হচ্ছে
আর্কাইভ 1 ডট জিপ, সোর্স হচ্ছে D1 হলো। কিন্তু এইটা এইটা হচ্ছে আপনার কি কি জিপ হয়েছে এটা আবার হচ্ছে দেখা যায়, এটা হচ্ছে আনজিপ, এখানে সেল কমান্ড দিলে হচ্ছে দেখা যায়। যেমন আমার কিন্তু এই যে D1টা হচ্ছে জিপ হয়েছে, কিন্তু D1 এর মধ্যে শুধু D1ই আছে। কারণ আমি যদি যাই D2, এই যে আর্কাইভ 1 ডট জিপটা D2 এর মধ্যে ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাকে যদি আমি আনজিপ করি, এই যে D1টা আনজিপ হয়েছে, D1টাকে জিপ করছিলাম, এটা আবার আনজিপ করছি। কিন্তু D1 এর মধ্যে আমাদের কিন্তু ফাইল ছিল এবং একটা হচ্ছে ফাইল ডট জিপ নামেও একটা ফাইল ছিল, কিন্তু এটা কিন্তু আর D1 এর মধ্যে আসে নাই। তার মানে কি হলো, শুধু হচ্ছে ওই ডাইরেক্টরিটাই জিপ হয়েছে, ওর ভিতরে কি কি কন্টেন্ট আছে এটা আর জিপ হয় নাই। দেখেন আমি D1টাকে জিপ করছি, তো D1টাকে জিপ করলে D1 এর মধ্যে 3টা ফাইল আছে এবং এই এর মধ্যে আবার আরেকটা জিপ ফাইল আছে, তো এই পুরোটা মিলেই তো জিপ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। আমি যখন এই যে আর্কাইভ 1 জিপ এটা করছি, করার পরে শুধু এই যে D1টাই আসছে। তো আমি যদি আবার এটাকে হচ্ছে মুছে দেই, rm D2, সরি সামনে দিয়ে দিছি, এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে ধরেন আমি আবার ক্রিয়েট করব। এই যে এইখানে একটা হচ্ছে আপনাকে আর দিয়ে দিতে হবে। এবার কিন্তু দেখেন F1, F2, F3 এবং ফাইল সবগুলোই এটার মধ্যে আসছে, এবং আমরা যদি এই যে আহ, মানে একটা হচ্ছে জিপ ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে এটাও আপনি হচ্ছে দেখতে পারবেন। এই যে এবার কিন্তু শুধু D1 না, সব কন্টেন্ট গুলোই আসছে। আমরা যদি এটাকে ডিকম্প্রেস করি, মানে আনজিপ, এল না, এটাকে আনজিপ করব D2 এর মধ্যেই, সরি রিপ্লেস করব, আগে যেহেতু এটা ছিল হচ্ছে ইয়েস দিতে হবে। প্রত্যেকটার জন্যই সে একবার করে ইয়েস চাইবে। এবার যদি আমি আবার টি দেই, একটা মুছে দেই, নিজে তো D2 এর মধ্যে। দেখেন এবার এইবার কিন্তু এইটার কন্টেন্ট এবং হচ্ছে এই D1 এর কন্টেন্ট কিন্তু এটা সেম। তো ডাইরেক্টরি যখন হচ্ছে আপনি আর্কাইভ করবেন, অবশ্যই হচ্ছে এই যে রিকারসিভ এই অপারেটরটা আপনাকে দিতে হবে। এইখানে খুব সুন্দর করে আমি শিটে দিয়ে দিছি, বাট আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন, এটা কিন্তু হচ্ছে যেটা এখানে খুব সুন্দর করে লেখা আছে যে সাব ডাইরেক্টরি বা ফাইলগুলোকে করতে হলে অবশ্যই এই যে আর ফ্ল্যাগটা ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে করা যায়, সেটা হচ্ছে একই সাথে আপনি হচ্ছে ধরেন একটা ডাইরেক্টরি আবার হচ্ছে
অন্য জায়গা মানে মাল্টিপল সোর্স থেকে কালেক্ট করে আপনি একটা আর্কাইভ ক্রিয়েট করবেন। আমরা একটু এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করি। যেমন আমি হচ্ছে D3 F4, সো আমি এখন একটা আর্কাইভ করব। ধরেন ফাইল নিব হচ্ছে F2 F3 আর ডাইরেক্টরি নিব হচ্ছে D3, আর এটা স্টোর হবে হচ্ছে D2 এর মধ্যে। তো জিপ, যেহেতু আমি হচ্ছে ডাইরেক্টরি নিচ্ছি সেহেতু আর দিব। আহ, তারপরে হচ্ছে আমি এটার একটা নাম দিব এটা ধরেন D2 এর মধ্যে। এটা হচ্ছে আর্কাইভ 2.zip। তারপরে হচ্ছে সোর্স গুলো এবার দিতে হবে। সোর্স হচ্ছে D3, তারপরে হচ্ছে D1 F2, তারপরে হচ্ছে D1 F3। দেখেন D3 হয়েছে, তারপরে হচ্ছে D3 এর মধ্যে D4 হয়েছে, তারপরে D2 এর মধ্যে F2 হয়েছে। সরি, আমি এটা ভুল করছি। D2 এর মধ্যে হচ্ছে এটা D1 F3 দিতে হইতো, যার কারণে এটা হয় নাই। তো আমি যদি এটা আবার দেই এটা হচ্ছে আপডেট হবে, কিন্তু মানে আগে যেটা ছিল ওইটার সাথে এবার এটা আপডেট হবে। এই যে নতুন এটা অ্যাড হয়েছে আর বাকিগুলো হচ্ছে আপডেট করছে। তো আমরা এবার হচ্ছে দেখি আমার আর্কাইভটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে আর্কাইভ 2 এটা ক্রিয়েট হয়েছে। তো এটাকে আবার হচ্ছে আমরা আনজিপ করব। আনজিপ আপনার হচ্ছে D2 আর্কাইভ 2 দিব D2 এর ভিতরে। সরি, এটা লাগবে না, সে সেম। যে D3টা হয়েছে, তারপরে যদি আমি D3 তে যাই F4, আর F1 F2টা আবার হচ্ছে D1 এর মধ্যে চলে গেছে, কারণ আমি যেহেতু হচ্ছে ওইটা D1 ডাইরেক্টরি থেকে নিয়েছিলাম। ওইটা D1 এর ভিতরে, sorry, এটা হচ্ছে টিটা দিলে। এই যে F1 F2 এটা D1টা আগে থেকে ছিল, এই জন্য এইখানে গেছে। এটা যদি আমরা বোঝার সুবিধার্থে এটা ডিলিট করে দিতে পারি। তারপরে হচ্ছে D3টাও ডিলিট করে দিব, দিয়ে আবার হচ্ছে ওইটা নতুন করে হচ্ছে আনজিপ করব। এবার যদি টি কমান্ডটা দেই, দেখেন এই যে F2 F3 হচ্ছে D1 এর মধ্যে, আর D3 মানে যেভাবে আমি হচ্ছে কম্প্রেস করছি ওইভাবে ডিকম্প্রেস হচ্ছে। মানে দুইটা ডাইরেক্টরি এবং দুইটা ডাইরেক্টরির মধ্যে দুইটা ফাইল। তারপরে হচ্ছে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়, মানে এনক্রিপ্টেড করা যায়। সাপোজ আপনি হচ্ছে একটা কিছুকে হচ্ছে কম্প্রেস করবেন, এটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে কম্প্রেস করা যায়। মানে এখানে তো হচ্ছে এই দুটো ডাইরেক্টরিকেই ধরেন আমি করব জিপ ই আর
হচ্ছে encrypt.zip, হচ্ছে D1 আর হচ্ছে D3। এই যে পাসওয়ার্ড চাইবে, তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। এটাকে আবার দিতে বলবে। যেমন এটা এখন হচ্ছে এনক্রিপ্টেড একটা ডাইরেক্টরি, জিপ ফাইল ক্রিয়েট হয়েছে। এটাকে যদি আমি এখন নিয়ে আসি, তো এটা হচ্ছে আপনার ডিক্রিপ্ট করার সময় হচ্ছে পাসওয়ার্ড চাইবে। আরেকটা হচ্ছে আপনার এইটা কম্প্রেশন লেভেলটা আর কি, মানে একটা হচ্ছে কম্প্রেস করার পরেও সাইজ অনেক বেশি নিবে, বাট দ্রুত হবে, কাজটা অনেক দ্রুত হবে। যেটা হচ্ছে এই যে লেভেল 1, এটা এটা খুব ফাস্টেড, বাট এটা হচ্ছে সাইজটা বেশি থাকে। ধরেন আপনি একটা কম্প্রেস করছেন, কম্প্রেস করা হয় দুইটা কারণে। একটা হচ্ছে ধরেন মানে এই যে আর্কাইভ করা হয় হচ্ছে যে সবগুলোকে মিলে একটা হচ্ছে মানে একাধিক ফাইল ডাইরেক্টরি এগুলো মিলে ধরেন একটা ফাইল ক্রিয়েট করা। তো হচ্ছে সাইজটা হচ্ছে কমায় দেয়া। সাপোজ ধরেন আপনার 1 জিবি আছে, এটাকে কম্প্রেস করে যতটা কমানো যায়, এরকম দেখবেন যে অনেক কম্প্রেশন টুলস আছে যত অ্যাডভান্স। এটা কি হয় যে 1 জিবি ডাটাকে তারা হচ্ছে 50% পর্যন্ত কমায় দিচ্ছে। বাট এই জিপ দিয়ে ওই পরিমাণ কমে না, বাট জিপের আবার হচ্ছে এই কয়েকটা লেভেল আছে। যেমন 196, 6 হচ্ছে ডিফল্ট লেভেল, 9 হচ্ছে এটা সবচেয়ে হাইয়েস্ট কম্প্রেশন লেভেল, আর 1 এটা একদম সবচেয়ে লোয়েস্ট কম্প্রেশন লেভেল। বাট এটা আবার অনেক ফাস্ট, মানে কম্প্রেস যত হাইলি কম্প্রেস হবে এটা কিন্তু প্রসেসিং টাইমটা একটু বেশি লাগবে আর কি। তো এইটা জিপে যেটা হয়, আমি এটা ট্রাই করে দেখছি, এটা খুব বেশি কমে না। আমি 512 মেগাবাইট ফাইলকে হচ্ছে কম্প্রেস ডিকম্প্রেস করে মানে দুইটা লেভেলে কম্প্রেস করে দেখছি যে 2-3 মেগাবাইট সাইজ কম বেশি হয়। তো 2-3 জিবি ফাইল যদি এইটা দিয়ে হচ্ছে কম্প্রেস করা যায় ভিন্ন লেভেল সিলেক্ট করে, তাহলে হয়তো 100-200 মেগাবাইট সাইজ কম বেশি হইতে পারে। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় এবং সবচেয়ে যেটা আমাদের লাগে আর কি, যখন আমরা কোনো হচ্ছে সফটওয়্যার সোর্স থেকে কম্পাইল করে ইনস্টল করতে যাই, আমাদের এইসব ক্ষেত্রে দেখবেন অধিকাংশ সফটওয়্যারের এক্সটেনশন থাকে .tar বা TGZ এরকম থাকে, বা BZ2 এরকম থাকে। এই যে এইখানে দেখেন এই যে এরকম এক্সটেনশন গুলো হচ্ছে থাকে BZ2, GZ, জিপ। তো এইগুলোকে আপনার হচ্ছে মানে এটা আমাদের ক্রিয়েট করার চেয়ে হচ্ছে এটা মানে ডিকম্প্রেস করে কাজ করাটা হচ্ছে বেশি দরকার হয় আর কি। তো এর কিছু হচ্ছে প্যারামিটার থাকে, যেমন হচ্ছে আপনি সি দিয়ে হচ্ছে মানে নতুন আর্কাইভ ক্রিয়েট করার জন্য, যেমন জিপে আমাদের কিছু দিতে হয় নাই, বাট যেমন আমরা হচ্ছে ডাইরেক্টরির জন্য শুধু হচ্ছে রিকার্সিভ অপারেটর আর দিছি। এটা মানে তারপরে হচ্ছে এই যে ফাইল নেমটা হচ্ছে স্পেসিফাই করার জন্য এটা। আর যখন হচ্ছে এই যে একটা হচ্ছে ক্রিয়েট করার সময় সি অপশনের সাথে, তখন এটা হচ্ছে ফাইল নেমটা হচ্ছে স্পেসিফাইড করার জন্য। আর আবার যখন আপনি হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য, এক্স মিনস হচ্ছে এক্সট্রাক্ট, তখন হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য যে ফাইল নেমটা থাকে ওইটা ওইটা হচ্ছে স্পেসিফাই করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে যে আমরা যেমন আমি হচ্ছে জিপে এল দিয়ে যেরকম দেখলাম যে ওইটা আর্কাইভ ফাইলে থাকবে, বাট এটার এইটা আমরা হচ্ছে দেখতে পারবো, কন্টেন্ট গুলো হচ্ছে দেখতে পারবো। আর এইটা হচ্ছে স্ট্যাটাসটা দেখায় আর কি, ভিডিএল এ হচ্ছে স্ট্যাটাসটা দেখায়, মানে ওইটা যখন আর্কাইভ হয় বা ডিকম্প্রেস হয় ওইটা স্ক্রিনে হচ্ছে স্ক্রলিং হইতে থাকে, যতগুলো ফাইল ওইটা হচ্ছে স্ক্রলিং হইতে থাকে। এক্স মিনস হচ্ছে এটা এক্সট্রাক্ট করার জন্য। আর আরো দুইটা প্যারামিটার থাকে, আমি যদি জেড দেই, জেডটা হচ্ছে এই যে এটাকে গ্নো জিপো বলে। এটা
এটা দিয়ে হচ্ছে সে কম্প্রেস করবে। তারপরে যে দিলে থাকলে হচ্ছে যে bzip 2 এটা দিয়ে সে হচ্ছে কম্প্রেস করবে। তো এটা ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে আগে যেমন আমাদের কিছু দিতে হয় না, এটা মানে মডেলটা কিন্তু হচ্ছে সেম। একটা হচ্ছে এই যে সিএফ, এই প্যারামিটারটা হচ্ছে সেম। প্রথমে আপনি হচ্ছে যে আর্কাইভ যখন করবেন তখন হচ্ছে আর্কাইভটা কি নামে রাখবেন সেটা দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে সোর্স, মানে কাকে আপনি আর্কাইভ করবেন, এটা ডাইরেক্টরি হইতে পারে, ফাইল হইতে পারে, মানে এনিথিং। তো আপনি হচ্ছে এইটা এইটা দিবেন হচ্ছে পরে। আর প্রথম হচ্ছে যে এটা কি নামে স্টোর হবে। যেমন এটা হচ্ছে আর্কাইভ ডট টার, এটার মধ্যে হচ্ছে এই যে var www ডাইরেক্টরি এটা হচ্ছে স্টোর হবে, মানে ভারটাও থাকবে, ভার নামে একটা ডাইরেক্টরি। কিন্তু এটা যখন কম্প্রেস করবেন তখন কিন্তু এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে যে ভার নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হবে, তার ভিতরে হচ্ছে আপনার এই যে www যা আছে যাবতীয় কিছু। এটা আমরা যদি এইখানে এটা করতে চাই, আমরা D1 এর মধ্যে করি, সুবিধা হবে। আচ্ছা, এটা www ডাইরেক্টরিটাই নাই, কারণ এটা ইয়ে ওয়েব সার্ভার ইনস্টল করা নাই, এই জন্য সে খুঁজে পাচ্ছে না। তো আমরা হচ্ছে অন্য একটাকে করি, যেমন আমরা চাইলে হচ্ছে ইটিসি টাকে হচ্ছে আর্কাইভ করে ফেলতে পারি। তাহলে এটা নাম দিলাম হচ্ছে ইটিসি ব্যাকআপ ডট টার। ইটিসি ব্যাকআপ ডট টার, এটা দেখেন একটা ক্রিয়েট হয়েছে। এটা সাইজ হচ্ছে 22 MB। আবার এটাকে যদি আমরা এখন হচ্ছে কি দেই, আচ্ছা, একটা দিন, এই যে আমি যেটা ব্যাকআপ নিয়েছি এটার মধ্যে কি কি ব্যাকআপ হয়েছে এই যে টোটালটা হচ্ছে লিস্টটা দেখতে পাচ্ছেন। আবার যখন আর্কাইভ ক্রিয়েট করছিলাম তখন ওই যে এফ অপশন, এফ ভি অপশনটা দেই নাই, শুধু হচ্ছে সিএফ দিছিলাম। তো এটা যদি ভি দিতাম, এটা কিন্তু হচ্ছে শো করতো, যে হচ্ছে যে এটা শো করতো, যতবার দিব এটা শো করবে যে এটা ব্যাকআপটা হচ্ছে। তো এইভাবে ধরেন সিস্টেমের ব্যাকআপটা এইভাবে করা হয়। আমার যে ডাইরেক্টরিটা ব্যাকআপ রাখতে হবে সেটা ধরেন হচ্ছে এটা অনেক সময় হয় ম্যানুয়ালি, আবার অনেক সময় হচ্ছে স্ক্রিপ্টিং করা হয়। স্ক্রিপ্টিং করে ওইটা গত দিনে আমি কিন্তু আপনাদের শিডিউলিং দেখাইছি যে এটা কতক্ষণ পর পর যে রান করবে এটার একটা শিডিউলিং করা যায়। তো শিডিউলিং এ আপনি হচ্ছে ওই স্ক্রিপ্টটা রান করাই দিতে পারবেন। আমরা তো গত দিনে একটা হচ্ছে স্ক্রিপ্টিং এর শিডিউলে রান করাইছিলাম। তো এখানে আপনি ধরেন লিখে দিলেন যে এইটা 1 সপ্তাহ পর পর বা হচ্ছে সপ্তাহে অমুক অমুক দিন এতটা বাজে এটা রান করবে। রান করে কারণ প্রথমে এটা হচ্ছে জিপ করবে, জিপ করার পরে তারপরে এটা হয়তো আপনি এনএফএস কোনো মাউন্ট ড্রাইভে রেখে দিবেন। তাহলে কি হবে, যে আপনার হচ্ছে পুরো সিস্টেমটার হচ্ছে ব্যাকআপ। ধরেন আপনার ফুল সিস্টেম, একটা হচ্ছে ফুল সিস্টেম ব্যাকআপ, ইমেজ ব্যাকআপ যেটা, যে এটা লিনাক্সে যেটা হচ্ছে ডিডি, ডিডি ক্রিয়েট করতে হয়, মানে হচ্ছে উইন্ডোজে হচ্ছে ইমেজ ক্রিয়েট করা যায়, যে আপনার টোটাল সিস্টেমের একটা ইমেজ ক্রিয়েট করে ওটা আইএসও ফরম্যাটে থাকবে। ওইটা আপনি এটা মেইনলি ইউজ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে ডিজাস্টার রিকভারি টাইপের আর কি। নর্মাল কোনো কেসে কিন্তু ওইটা রিস্টোর করবেন না আপনি টোটালটা। আর ফাইল সিস্টেমের যে ব্যাকআপটা এটা হচ্ছে ডাইরেক্টরি স্পেসিফিক, ধরেন ধরে ধরে সাপোজ ধরেন হচ্ছে আপনি ইটিসির ভিতরে কনফিগারেশন গুলো থাকে, ইটিসিটার একটা ব্যাকআপ নিলেন পিরিয়ডিক্যাল, কারণ মোস্ট অফ দা কনফিগারেশন তো ইটিসির ভিতরে থাকে, অধিকাংশ সার্ভিসের কনফিগারেশনই ইটিসির ভিতরে থাকে, এটা নিলেন। তারপরে ধরেন হচ্ছে আপনার
ভেরিয়েবল ডাইরেক্টরির মধ্যে ওইটা আপনি স্পেসিফাই করে দিলেন, ধরেন মেইল আমরা দেখছি হচ্ছে আহ, অনেক ক্ষেত্রে হচ্ছে হোম ডাইরেক্টরির একটা ব্যাকআপ নিলেন, তাহলে কি হলো, ইউজারের ডাটাগুলো হচ্ছে ব্যাকআপ ক্রিয়েট হয়ে গেল। সাপোজ ধরেন আমি হোম ব্যাকআপ দিয়ে এই যে হোম দিয়ে দিলেন। এইটা হ্যাঁ হয়েছে। এই যে হোমে তেমন কিছু নাই, কোনো ইউজারই সম্ভবত এই সিস্টেমে ক্রিয়েট করা নাই, এই জন্য হোমে কিছু পায়ও নাই সে। আমরা যদি টার মাইনাস টি এফ হোম ব্যাকআপ এটা দিই, কিছুই নেই, শুধু হোম ডাইরেক্টরিটাই এই মুহূর্তে আছে। তো এইভাবে ধরেন ব্যাকআপ নিয়ে এটা সিস্টেমে হচ্ছে এই ব্যাকআপের জন্য কিছু সার্ভার থাকবে। ব্যাকআপ তো ধরেন হচ্ছে বিভিন্ন ভাবে নেওয়া যায়। এইটা একগুলো আছে ধরেন হচ্ছে কিছু আছে হট ব্যাকআপ, কিছু বলে কোল্ড ব্যাকআপ, মানে বিভিন্ন টাইপ বলে আর কি। তো কোল্ড ব্যাকআপ যেগুলো ধরেন এটা হচ্ছে খুবই রিয়ারলি আপনি হচ্ছে যে ডাটাটা হচ্ছে রিস্টোর করতে হবে, যেমন হচ্ছে টেপ লাইব্রেরি ইউজ করছেন কিনা আমি জানি না। টেপ মিনস হচ্ছে এই যে আমরা আগে ওই যে ক্যাসেট প্লেয়ারে যে ক্যাসেট গুলো দিয়ে গান শুনতাম, ওই ওই টাইপের হচ্ছে ক্যাসেট আছে। ওই ক্যাসেটের মধ্যে ওই টেপের মধ্যে হচ্ছে এই ডাটাগুলোকে স্টোর করা হয়, কিন্তু এটা কোল্ড ব্যাকআপ বলা হয় কারণ হচ্ছে এটা নষ্ট হয় খুব কম। এই টেপগুলোর লংজিভিটি আপনার হচ্ছে সিডির তুলনায় বেশি, সিডি বা হার্ড ডিস্কের তুলনায় বেশি ধরা হয় আর কি। তো এটা ইউজ করা হয়। এটা ধরেন টেপ লাইব্রেরি একটা ডিভাইস আছে, ওইখানে অনেকগুলো 150 ক্যাসেট ঢুকানো থাকে, এবং এক একটা ক্যাসেটে কিন্তু মেমোরি প্রচুর, আপনার 1 থেকে 2 টিরাবাইট পর্যন্ত থাকে এক একটা ক্যাসেট। আবার এইটার যে ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো থাকে ডাটাগুলোকে এই পরিমাণ কম্প্রেস করে যে আপনার ধরেন একটা 1 টিরাবাইট ক্যাসেটে 2 টিরাবাইট হচ্ছে নর্মাল ডাটা হচ্ছে স্টোর করা যায়। বাট এগুলো হচ্ছে আবার রিস্টোর করাটা হচ্ছে মানে ব্যাকআপটা যেমন টাইম কনজিউম, আবার রিস্টোর করাটাও হচ্ছে অনেক টাইম কনজিউম, কারণ এগুলো ব্যাকআপ হইতে অনেক সময় লাগে। তো যখন অনেক বিগ অ্যামাউন্টের ডাটা ব্যাকআপ নেওয়া যায়, আর ওইটা হচ্ছে ডিভাইস ডিভাইস ভেদে ওইটা আপনার ধরেন হচ্ছে আহ, মানে সিমultaneously কতগুলো অপারেশন রান করতে পারবে এটা লিমিটেশন থাকে। ধরেন কোনোটায় দুইটা তিনটা চারটা, মানে দুইটা চারটা এরকমই থাকে যে চারটা চারটা টেপে প্যারালালি অপারেশনটা হচ্ছে চলতে থাকে। তো চারটা ব্যাকআপ প্যারালালি হয়তো পারফর্ম করতে হবে, আবার কোনটায় হচ্ছে একটাই ব্যাকআপ। তো আপনি যদি 1 টিরাবাইট একটা ব্যাকআপ নিতে দেন, এটা 3 4 5 6 ঘন্টা এরকম সময় লাগে। তো এই এই সময়ের মধ্যে কিন্তু আর একটা সিস্টেমের ব্যাকআপ নিতে পারবেন না, এবং এগুলো ভালোই কস্টলি। আর যেগুলো হচ্ছে এই যে হট ব্যাকআপ যেগুলো, এগুলো ধরেন হচ্ছে এই যে এখন তো অধিকাংশ আহ, প্রতিষ্ঠানই হচ্ছে সেন্ট্রাল স্টোরেজ ডিভাইস ইউজ করে। তো সেন্ট্রাল স্টোরেজে কি হয়, এটা ওই সেন্ট্রাল স্টোরেজ লেভেলে হচ্ছে ব্যাকআপ ক্রিয়েট করা যায়, যে স্টোরেজ লেভেলে আপনি যে আপনাকে যে স্টোরেজ ব্লকটা ক্রিয়েট করে দিচ্ছে এটা আবার হচ্ছে রিমোট রেপ্লিকেট করা যায়। আবার হচ্ছে ধরেন পিরিয়ডিক্যালি হচ্ছে আপনার একটা ব্যাকআপ, ধরেন সেম টাইপের ডিভাইস আরেকটা থাকলে ওইখানে। আর সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে যে এনএফএস টাইপের ব্যাকআপ। এটা ধরেন ক্লাউড থেকেও অ্যাটাচ করা যায়, বা হচ্ছে অনেকে ক্লাউডের এইসব এরকম অনেক সার্ভিস ইউজ করে, যেমন অ্যামাজনের এই যে S3 সার্ভিস আছে, তারপরে যে ইলাস্টিক ফাইল সিস্টেম আছে, এগুলো হচ্ছে আপনাকে সে একটা ইউআরএল দিয়ে দিবে, ইউআরএল দিয়ে আপনি আপনার লোকাল সিস্টেমে মাউন্ট করতে পারবেন। মাউন্ট করলে কি হবে, এই যে এভাবে ধরেন আপনার যে ইম্পর্টেন্ট ডাটাগুলো থাকে সেগুলো হচ্ছে পিরিয়ডিক্যালি হচ্ছে আর্কাইভ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওইটাকে আপনি ওই ডাইরেক্টরিতে হচ্ছে রাখবেন আর কি। মানে ব্যাকআপটা ক্রিয়েট হয়ে ওইটা যে ডাইরেক্টরিতে জমা হবে ওইটা হচ্ছে আপনার এনএফএস, ধরেন এটা রিমোট মাউন্ট থাকবে। এটা লোকালেও হইতে পারে, আপনার প্রতিষ্ঠানের বাইরেও হইতে পারে। তো এবার আমরা এইটার একটু ডিটেলস দেখি। এইটার এই যে কমান্ড গুলো একসাথে দেয়া আছে, যে আপনি যে টাইপের, এটা হচ্ছে ক্রিয়েট করার জন্য।
যে যদি হচ্ছে যে টার ক্রিয়েট করতে চান, শুধু আদার্স কোনো এক্সটেনশন নাই, তো এইটুকু হচ্ছে কমন টার সিএফ। এটা ক্রিয়েট করার জন্য আপনার লাগবে। তারপরে আপনি হচ্ছে আর্কাইভটা যে নামে রাখবেন, এখানে আর্কাইভ ডট টার দেওয়া আছে, এটা আপনি যে কোনো নামে রাখতে পারবেন। তারপরে এটা হচ্ছে সোর্স গুলো আপনার মাল্টিপল ফাইল হইতে পারে, মাল্টিপল ফাইল ডাইরেক্টরি হইতে পারে, এটা যে কোনো কিছুই হইতে পারে। একটু বদলাই দিই, P1 D2 এরকম হইতে পারে। তারপরে হচ্ছে আপনি যদি এই যে টার জিপ বলে আর কি, টার জিপ সংক্ষেপে GZ আর কি, এটা হচ্ছে এই যে জি জিপ বলে আর কি, এই টাইপের হচ্ছে আর্কাইভ গুলো ক্রিয়েট করে। মানে মেইন হচ্ছে টার, তার সাথে হচ্ছে কম্প্রেশন মেকানিজম কি ইউজ করবে সেটা আর কি। তো এইটা করার জন্য হচ্ছে যে একটা জেড লাগাইতে হবে এক্সট্রা। আর একটা হচ্ছে বিজেডটার জন্য জে ইউজ করতে হয়। সেম ভাবে এটা ডিকম্প্রেস করার জন্য মেইন হচ্ছে এক্সএফ। এক্সএফ এর সাথে আপনি যদি টিজেড থাকে তাহলে জেড এক্স এফ। তারপরে যদি এই যে বিজেড থাকে, বিজেড থাকলে হচ্ছে জে দিতে হবে। দ্যাটস এইটুকুই আর কি। একটা এটা যদি মানে জিজেড থাকে, জিজেড থাকলে আবার অনেক সময় দেখবেন টার ডট জিজেড থাকে, মানে ডাবল কম্প্রেশন থাকে, যে প্রথমে টার করছে তারপরে এটাকে আবার হচ্ছে জিজেড এ কনভার্ট করছে আর কি। তো এইটা টাইপ থাকলেও হচ্ছে এই কমান্ড গুলো হচ্ছে কাজ করবে। মানে এক্স এক্স জেড ভি এফ, অথবা হচ্ছে যে জে থাকলে, মানে কোথাও যদি বি থাকলে জে দিতে হবে, আর জি থাকলে আপনার হচ্ছে জেড দিতে হবে। এইটা হচ্ছে ডিকম্প্রেস করার সময়। আর এই যে স্ক্রলিং মোডে দেখার জন্য, মানে স্ট্যাটাস দেখার জন্য, এটার জন্য একটা ভি দিতে হবে। ভি দিলে এটা স্ক্রলিং মোডে কাজ করবে। আর্কাইভ এইটুকুই, কিন্তু হচ্ছে আপনারা আর্কাইভ করার চেয়ে দেখবেন সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক সময় হচ্ছে এই আর্কাইভটাকে ভাঙতে হচ্ছে। এই কাজটা খুব রেগুলারলি করতে হয় আর কি। তো এইটা যদি একটু প্র্যাকটিস করেন, এটা খুব কঠিন কিছু না আর কি। তারপরে আমরা হচ্ছে দেখবো এই যে লিঙ্ক ক্রিয়েট করা। তো লিঙ্ক হচ্ছে দুই ধরনের লিঙ্ক থাকে, একটা হচ্ছে সফট লিঙ্ক আর একটা হচ্ছে হার্ড লিঙ্ক। তো সফট লিঙ্কে যেটা হয় এটা হচ্ছে মানে পুরো ফাইল সিস্টেমের মধ্যে এটা মানে কাজ করে আর কি। তারপরে হচ্ছে এটা আপনি ডাইরেক্টরি লিংক করতে পারবেন, মানে একটা ডাইরেক্টরি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা প্র্যাকটিক্যাল দেখলে সুবিধা হবে। আর এগুলোর হচ্ছে আইনোড নাম্বারটা হচ্ছে ডিফারেন্স থাকে, এবং পারমিশনও হচ্ছে ডিফারেন্স থাকে। যে আপনার সোর্স ফাইলে পারমিশন আর হচ্ছে লিঙ্ক ফাইলে পারমিশন সেম হয় না আর কি, এটা ডিফারেন্ট থাকে আর কি। তারপরে হচ্ছে এটা মানে শুধু হচ্ছে অরিজিনাল ফাইলটাই হচ্ছে পাথ থাকে। আর এটার অসুবিধা হচ্ছে এটা সোর্স ফাইলটা ডিলিট করে দিলে হচ্ছে লিঙ্ক ফাইলটা আর কোনো কাজ করবে না আর কি, লিঙ্ক ফাইলটাও ডিলিট হয়ে যাবে বা অরফানেজ হয়ে যাবে। আর হার্ড লিঙ্কে যেটা হয়, এটা শুধুমাত্র হচ্ছে ডাইরেক্টরির মধ্যে এটা লিঙ্ক করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা ফাইলের জন্য হচ্ছে কাজ করে, ডাইরেক্টরির জন্য এটা ক্রিয়েট করা যায় না। আর এটা আইনোড নাম্বার সেম থাকে, এটাও সেম। আপনি একটা ফাইলে এডিট করলে লিঙ্ক, যে ফাইলটার সাথে লিঙ্ক আছে ওইটা এডিট হবে, বাট এটা যেটা হয় না, সেটা হচ্ছে ডিলিট করে দিলে এটা হচ্ছে ডিলিট হবে না। তো এটা ক্রিয়েট করার সিস্টেম একই, এলএন হচ্ছে কমান্ড, -s দিয়ে দিলে এটা হচ্ছে সোর্স লিঙ্ক মানে সফট লিঙ্ক হয়ে যায়। আর যদি কিছু না দেন তাহলে হচ্ছে এটা হার্ড লিঙ্ক হয়ে যায়। তো এটা আমরা হচ্ছে একটু দেখি। আমাদের এইখানে দেখেন F1 নামে একটা ফাইল আছে, একদম হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফাইল। আর এটা থেকে যদি বাইরে যাই, এখানে কি আছে, আরেকটা আছে হচ্ছে D2 এর মধ্যে, ডাইরেক্টলি D3 এর মধ্যে ফাইল আছে। তো ধরেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে এডিট করি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এডিট D1 F1।
সফট লিঙ্ক টেস্ট এটা লিখলাম। লেখার পরে এটার সাথে আমি হচ্ছে লিঙ্ক করব, D1F1 সাথে হচ্ছে এটা লিঙ্ক করব হচ্ছে D3 তে ধরেন আমি এটা F2 নামে হচ্ছে লিঙ্ক করলাম। তো এটা এখন কি হচ্ছে দেখেন, আগে কিন্তু হচ্ছে এই D3-র মধ্যে শুধু হচ্ছে F4 ছিল, F2 ছিল না, বাট এখন হচ্ছে এই যে এটার F1 আর D3-র F2টা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। আমরা যদি এলএস দেই, দেখেন এটা কিন্তু পূর্ণাঙ্গ ফাইল, এটা কিন্তু বোঝার ক্ষমতা নাই যে এটা, বাট এটা হচ্ছে একটা লিঙ্ক ফাইল। এখন আমরা হচ্ছে এটা কন্টেন্টটা দেখি, কন্টেন্ট হচ্ছে ক্যাট D3 F2, এই দেখেন। সরি, আমি হচ্ছে সফট লিঙ্ক কথা বলে হার্ড লিঙ্ক লিখছিলাম আর কি। দেখেন এটা F2 তে যে কন্টেন্ট, আবার হচ্ছে D1 এর মধ্যে আমি নিছিলাম কি F1, সেম কন্টেন্ট না? তাহলে আমরা হচ্ছে একটার কন্টেন্ট হচ্ছে চেঞ্জ করি। এইটাকে মুছে আমরা হচ্ছে হার্ড লিঙ্ক টেস্ট দিলাম, D1 এর মধ্যেই তো চেঞ্জ করলাম। তাহলে আমরা হচ্ছে এবার একটু চেক করি তাহলে D3-র মধ্যে কন্টেন্টটা চেঞ্জ হয়েছে কিনা। দেখছেন D3-র মধ্যেও কিন্তু কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। একটা হচ্ছে এই যে D1F1 এটার সাথে লিঙ্ক করছিলাম হচ্ছে D3F3, আবার এইটাতে যদি আমি চেঞ্জ করি, দুটা লাইন অ্যাড করলাম, তো F1 এ আপডেট হলো। এবার দেখি এফ এফ মানে আপনি যেদিক থেকে এটা আপডেট করেন এটা কিন্তু কাজ করবে একই। তারপরে ধরুন আমি হচ্ছে পারমিশন বদলাই, আগে আমরা হচ্ছে দেখে নেই এলএস এলএ D1। তো এইখানে F1 এর পারমিশন কি, রিড রাইট রিড, আর হচ্ছে F2 এর পারমিশনও কিন্তু সেম। আবার আপনি হচ্ছে যদি দেন আইনড নাম্বার, দেখেন F2 এর আইনড নাম্বার কত, লাস্টেরটা শুধু মনে রাখেন 287। আবার ধরেন D1 দেন, এটারও কিন্তু এই যে 287 সেম, আইনড নাম্বারও সেম। এখন আমরা হচ্ছে একটা পারমিশন চেঞ্জ করি, chmod 777 D1F1 চেঞ্জ করে দিলাম। তো এবার আমরা হচ্ছে একটু দেখি D1 এ এখন তার হচ্ছে ফুল পারমিশন, তাহলে D3-র পারমিশনটা দেখি, D3-তেও কিন্তু এই ফুল পারমিশন। তাহলে কি ঘটনা ঘটতেছে হচ্ছে যে এটাকে দেখাচ্ছে একটা স্বতন্ত্র ফাইল হিসেবে। নর্মালি আমরা দেখি হচ্ছে লিঙ্ক ফাইলগুলো এখানে এল থাকে, বাট এটাকে আমরা দেখতেছি যে না, কোনো লিঙ্ক নাই, বাট এটা একটা স্বতন্ত্র ফাইল। কিন্তু স্বতন্ত্র ফাইল হইলেও এটার আইনোড নাম্বার এবং এটার আইনোড নাম্বার সেম। এবং আমি যদি এই ফাইলে কিছু আপডেট করি, এই ফাইলটাতে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি সোর্স ফাইলটা ডিলিট করে দিই তাহলে কি হয়, RM এটা তো আমার হচ্ছে সোর্স ফাইল, কারণ এই ফাইলটা থেকেই আমি হচ্ছে এই F2 ফাইলটা ক্রিয়েট করছি। দিলাম এটা ডিলিট করে, নাই কিন্তু আর। এবার তাহলে দেখি আবার D3-র মধ্যে আছে কিনা, D3-র মধ্যে কিন্তু F2 ঠিকই থেকে গেছে স্টিল নাও, যে D3-র মধ্যে আপনার এই যে F2 ফাইলটা থেকে গেছে। এবং এটা যদি কন্টেন্টটা দেখি আমরা, F2 এই যে কন্টেন্টটাও থেকে গেছে। এইটাই হলো হার্ড লিঙ্ক। তাহলে সফট লিঙ্কে সফট লিঙ্কে কি হচ্ছে, সফট লিঙ্কে যেটা হয়, তো সফট লিঙ্কটা হচ্ছে একদম সোর্সের সাথে হচ্ছে, মানে
সোর্সে আপনি যা করবেন ওইটা ডেস্টিনেশনে চেঞ্জ হবে, বাট পারমিশনটা আলাদাভাবে দেওয়া যায়। পারমিশন আপনি এইটার পারমিশন চেঞ্জ করলে ওইটার পারমিশন চেঞ্জ হবে না। কন্টেন্ট চেঞ্জ করলে ওই শুধু সোর্সেই আপডেট হবে, মানে দুইটা আলাদা ফাইল ক্রিয়েট হবে না আপনি। কিন্তু যদি সোর্স ডিলিট করে দেওয়া যায় তাহলে ডেস্টিনেশন আর হচ্ছে কাজ করবে না। সাপোজ ধরুন আমি D1টাকে লিঙ্ক D1, এটা যেমন ডাইরেক্টরি লেভেলে কিন্তু হচ্ছে লিঙ্ক হচ্ছে, এই দেখেন D1 ছিল লিঙ্ক D1, যার সোর্স হচ্ছে D1। বাট এটা যদি আমি হার্ড লিঙ্ক করতে চাই এটা পসিবল না। D2 দিলাম, পসিবল না, মানে হার্ড লিঙ্ক শুধু হচ্ছে ফাইলে ফাইলে হার্ড লিঙ্ক করা যায়, এটা ডাইরেক্টরি লেভেলে হার্ড লিঙ্ক হবে না আর কি। তো এখন যদি আপনি এলএস দেন, লিঙ্ক D1 এ যা দেখাবে আর কি, বা ট্রি দেন, এই লিঙ্ক D1 এ যা যা দেখাবে আপনার কিন্তু হচ্ছে D1 এও সেম জিনিসগুলো দেখাবে, কন্টেন্ট কিন্তু সেম। এবং আপনি যদি হচ্ছে এলএস মাইনাস এল দেন, এটা হচ্ছে সোর্স, এটা এরকম দেখাবে। বাট আপনি যদি হচ্ছে লিঙ্ক D1 এ এলএস মাইনাস এল দেন, বাইরে দিতে হবে, এই যে এটাতে দেখেন এটা কিন্তু এই যে শুরুই হয়েছে এল দিয়ে। আর এইখানে আমার হচ্ছে ফাইল আছে হচ্ছে যেমন F2, এটা কিন্তু সেমই। আমি যদি একটা ফাইলে আপডেট করি, ধরেন এই যে লিঙ্ক D1 F2 সেম ফাইল, কিছু নাই। সেভ করলাম। আমি যদি এবার D1 এ দেখি, কারণ আলটিমেটলি তো চেঞ্জ হয়েছে ওইখানেই, F2 সফট লিঙ্ক টেস্ট। বাট আমি ধরেন এখন যদি D1 এর এটা ডিলিট করে দেই, আচ্ছা তার আগে হচ্ছে পারমিশনটা হচ্ছে চেক করি। পারমিশন যেমন এইটা শুধু রিড রাইট আছে, তো আমি হচ্ছে পারমিশনটা এখানে চেঞ্জ করে দেব, সিএস মোড 777 ফুল পারমিশন দিলাম, যে এটা ফুল পারমিশন। বাট এটা কিন্তু হচ্ছে এইটাতে আগেরটাই থেকে গেছে। লিঙ্ক D1 এ দেখেন, দাঁড়ান। আচ্ছা সরি, এটা তো কন্টেন্টটা চেঞ্জ হবে, কিন্তু হচ্ছে কন্টেন্টের বাইরের গুলো হচ্ছে পারমিশনটা হচ্ছে ম্যানেজ হবে আলাদাভাবে। আপনি দেখেন এই যে লিঙ্ক D1 এর পারমিশন, এই যে এখানে কিন্তু ফুল পারমিশন, বাট হচ্ছে D1 এর পারমিশন হচ্ছে শুধু এইটুকু। আমি যদি আবার হচ্ছে এইটা পারমিশন চেঞ্জ করে দেই, 755 লিঙ্ক D1, 755। আর বাট আপনি প্যারেন্টের পারমিশন দেখেন, দুইটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু আলাদা। যেমন এটার সাথে এইটা ডাইরেক্টলি লিঙ্ক করা, বাট D1 এর পারমিশন আর এইটার পারমিশন টোটালি আলাদা।
আচ্ছা, এখন আমি হচ্ছে ডিলিট করে দেই সরাসরি আচ্ছা, ডিলিট অথবা হচ্ছে মুভ করে দেই। D1টাকে আমি হচ্ছে D5 দিয়ে মুভ করে দিলাম। এখন কিন্তু D1 আর নাই। এই দেখেন, এই লিঙ্কটাও কিন্তু এখন অরফানেজ হয়ে গেছে। আগে যেটা ছিল, এই যে হার্ড লিঙ্কে যেটা হয়েছে কি, ডিলিট করে দিলেও থাকতো। এখন যদি আমি এই যে লিঙ্ক D1 এ, এটা আর পাবে না। এটা শুধু এখন হচ্ছে এটা এই হিসেবে শো করবে, কারণ সোর্সই তো নাই। সোর্স থাকলে না হচ্ছে এটা থাকতো, আমি সোর্সটাই হচ্ছে মুছে দিছি। সোর্সই নাই, সে সোর্স না পাওয়াতে এইটা এখন হচ্ছে। কারণ উইন্ডোজে কি হয়, একটা শর্টকাট ক্রিয়েট করার পরে ওই শর্টকাটটা হচ্ছে কার সাথে ম্যাপ করা থাকে। আপনি হচ্ছে এখানে সাপোজ ধরেন এই যে এটাই আমার একটা শর্টকাট। এটা এটা যদি হচ্ছে এই যে ওপেন ফাইল লোকেশন দেন, এই দেখেন এটা কোথা থেকে আসতেছে, এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আর এটা হচ্ছে তার হচ্ছে শর্টকাট। এটা যদি প্রপার্টিস করেন, এই যে এইটা হচ্ছে আপনার এই যে টার্গেট কোথায় এবং কোথা থেকে হচ্ছে এটা নিবে, এটা হচ্ছে দেওয়া আছে। এখন যদি আমি এইটাই ডিলিট করে দিই, সাপোজ ধরেন এই যে ওপেন ফাইল লোকেশনে গেলাম, এটাকে জাস্ট একটু রিনেম করে দিলাম, কিছুই না, CNS33 করে দিলাম, কন্টিনিউ, হয়ে গেছে। এই যে সে আর খুঁজে পাচ্ছে না কিন্তু। লিনাক্সের শ্যাডো ফাইলটা কি একই রকম? জি, বলেন। মানে শ্যাডো ফাইল আছে না লিনাক্সে, শ্যাডো হ্যাঁ। ফাইলটা কি একই কাজ করে? না, 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 মানে লিনাক্সের ক্ষেত্রে কি শ্যাডো না, ফাইল না, না, যেটা? শ্যাডো ফাইল তো হচ্ছে ইউজারের পাসওয়ার্ড যে ফাইলে স্টোর করে। আর একটা দেখা যায় মাঝে মাঝে, মানে ভিম ইউজ করতে যায়, ওই যে একটা ফাইল ক্রিয়েট হয়ে যায় আর কি, ও বলে যে আচ্ছা, সোয়াপ সোয়াপ ও হ্যাঁ হ্যাঁ সব সব হ্যাঁ সরি সোয়াপ, সরি শ্যাডো না ওটা। সরি এটা সরি হ্যাঁ। হচ্ছে সাপোজ ধরেন আমি এই যে ভিআইএম ডিপ, আচ্ছা, এখন এইটা যেটা এইটা শেষ করি। তো এইটা দেখেন, এটা টার্গেট যে নাম দেয়া আছে, এটা কিন্তু আর নাই। এই যে ওকে দিলেই কিন্তু এটা ইনভ্যালিড দেখাচ্ছে। এবং আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, এটা কিন্তু আর কাজ করবে না। এই যে কোনো অ্যাকশন নাই, কারণ আমি না, মানে ওর সোর্সটা কিন্তু নাই, বাট এটা স্টিল এখানে কিন্তু এক্সিস্ট করতেছে শর্টকাট হিসেবে। এই যে এখন যে আইকনটা দেখাচ্ছে, আইকনটাও হয়তো থাকবে না, বাট এটা হয়তো আইকনটাকে অন্যভাবে ম্যাপ করা আছে, সেই কারণে হয়তো পাইতে পারে। বাট আমি এটা এই যে এখন আবার এটা আপডেট হয়ে গেছে। তো মেইন জিনিসটাই আমি হচ্ছে নামটা চেঞ্জ করে দিছি। এটাকে আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসি। এখন আবার এটা কাজ করবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিলাম, ধরেন কোনো কারণে সেভ না করে এই যে Ctrl Z দিয়ে বেরো গেছি। এখন আবার ওপেন দিলে এই যে এরকম আসে। মানে এটা ধরেন আমি তো মানে ক্রিয়েট করার জন্য Ctrl Z দিলাম, এটা মোস্ট অফ দ্য টাইমে যেটা হয় যে আপনি হয়তো কিবোর্ডে না বুঝে কিছু একটা চাপছেন, এটা বন্ধ হয়ে গেছে বা সিস্টেম ডিসকানেক্ট হয়ে গেছে, SSH করে কানেক্ট করছিলেন, কানেক্ট করে কোনো ফাইলে এডিট করতেছিলেন, ইন দ্য মিন টাইম আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো ডিসকানেক্ট হয়ে গেলে তো ওই ফাইলটা আবার হচ্ছে ওই অবস্থায় থাকবে। এটা হচ্ছে সব ফাইলটা হয়, ধরেন আপনি কোনো কিছু হচ্ছে চেঞ্জ করছেন কিন্তু সেভ করেন না, ফাইনালি রাইট করেন নাই। তো এইটা হচ্ছে ওই ওই ওইটার মধ্যে ধরে রাখে আর কি। তো এটাকে আবার এডিট করতে গেলে যেমন এখানে কয়েকটা অপশন আছে, ও দিলে রিড অনলি মোড ওপেন হবে, দিলে এডিট এনিওয়ে, আর দিলে রিকভার হবে, মানে মাঝখান দিয়ে কোনো ডাটা লস হলে সেটা রিকভারি হবে। আর দিলে আবার কুইট হয়ে যাবে, দিলে এটাকে অ্যাভয়েড করে দিবে। আর এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য এর সোয়াপ ফাইলটা ম্যানুয়ালি ডিলিট করে দিলেই হয়ে যায়। যেমন হচ্ছে
নর্মালি হচ্ছে ডট দিয়ে সোয়াপ ফাইল হয়, কারণ এটা একটা হিডেন ফাইল, আর লাস্টে হচ্ছে এসডব্লিউপি এক্সটেনশন থাকে। এটা যদি ডিলিট করে দেন, মানে এই প্রবলেম অনেক সময় ফেস করবেন। আবার ওপেন দেন, আবার আগের মতোই ওপেন হবে। জি স্যার, বুঝতে পারছি। তো লিঙ্কটা বুঝতে পারছেন আপনারা, সফট লিঙ্ক হার্ড লিঙ্ক। মোস্টলি হচ্ছে সফট লিঙ্কটাই হচ্ছে বেশি ইউজ করি আমরা, মানে বিভিন্ন সময় এটা ইউজ করতে হয়। আমি যেমন ওই যে এই যে একটা ডাইরেক্টরির সাথে আর একটা ডাইরেক্টরি ম্যাপ করছিলাম D1 কে, এরকম। তো এরকম হচ্ছে করতে হয় আর কি। ধরেন এটা আমার অ্যাপ্লিকেশন ডাইরেক্টরি, এখানে সোর্স কোড গুলো আছে। তো এটা একটাতে আছে শুধু হচ্ছে ওয়েব ফাইল গুলো এখানে জমা হয়, বাকিগুলো হচ্ছে দরকার নাই। তো এই ওয়েব ফাইলটাকে ধরেন আমি var www.html এর মধ্যে একটা লিঙ্ক করে দিলাম, মানে এভাবে কাজ করে আর কি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। আচ্ছা, যে বস দেখতে চাইছিলেন কে জানো, ওনারা মনে হয় আজকে কেউ আসে নাই। তো তো এটা তো আসলে আপনাদের দেখে আপনারাও মজা পাবেন না, আমিও মজা পাবো না, কিন্তু কি করা যাবে। এটা যে বস হচ্ছে মানে জাবার একটা অ্যাপ্লিকেশন, জাবা দিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো ক্রিয়েট করা হয়, এটা এই যে বসের মাধ্যমে হচ্ছে রান করানো যায়। আরো যারা এটা ইউজ করে তারা ভালো ডিটেলস বলতে পারবে, কারণ আমি যে বসের কোনো অ্যাপ্লিকেশন প্রোডাকশনে কখনোই আমি ইউজ করি নাই আর কি। বাট এটা মানে অনেকটা ফ্রেমওয়ার্ক টাইপের মতো আর কি নাকি এটা, মানে ডেভেলপারদের জন্য সহজ আর কি। রান রান টাইমটাও, এনভায়রনমেন্টটা যেটা প্রোভাইড করে সেটা অনেক ভালো। তো এটা হচ্ছে একটা কমিউনিটি এডিশন, হচ্ছে ওয়াইল্ড ফাই। এটা ওয়াইল্ড ফাই, এটা হচ্ছে এই রেড এটা রিলিজ করে, বাট এটা হচ্ছে সাপোর্ট পাওয়া যাবে না। সাপোর্টটা আলাদাভাবে হচ্ছে ওদের কাছ থেকে কিনতে হবে আর কি, সাপোর্ট সার্ভিসটা ওদের কাছ থেকে কিনতে হবে। বাট এটা হচ্ছে কারো যদি সাপোর্ট সার্ভিস দরকার না হয়, তাহলে সে নিজেরাই হচ্ছে এটাকে ইনস্টল করে ইউজ করতে পারবে। তো এটার জন্য প্রথমে যেটা লাগে হচ্ছে এই যে জাভা জাভা লাগে আর কি, যেটিকে জাভা ডেভেলপমেন্ট কিট বলে যেটাকে, এটা হচ্ছে লাগে। তো এটা একটা ওপেন টুল আছে, একটা হচ্ছে আহ, ধরেন ওরাকলের যেটা সেটা একটা, আর একটা হচ্ছে লিনাক্সের জন্য একটা কমিউনিটি এডিশন আছে, এটা হচ্ছে ওপেন আর কি। এটা আর ওরাকলেরটা আপনি ইনস্টল করতে পারবেন, কিন্তু এটা ইনস্টল করাটা একটু ঝামেলা, ম্যানুয়ালি গিয়ে নামায় টামায় এটা হচ্ছে ইনস্টল করতে হয়। এই ওইটা রিপোজিটরি কনফিগার করা। আর এই ওপেন জেডিকে যেটা, এটা জাস্ট হচ্ছে এই যে রিপোজিটরি থেকে এটা নামানো যায়। এটা অনেকগুলো প্যাকেজই এটার সাথে ইনস্টল হবে। তো তারপরে হচ্ছে যেটা, এই প্রোগ্রামটাকে হচ্ছে অ্যাজ এ রুট হিসেবে এটা রান করাইতে একটা সিকিউরিটি রিস্ক বলে আর কি, যে যে কোনো অ্যাপ্লিকেশন যদি রুট হিসেবে রান করে, সে কিন্তু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ পেয়ে গেল। তো ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ফ্লস থাকে বা সিকিউরিটি ব্রিচ থাকে, সেটা দিয়েও কিন্তু হচ্ছে এটাকে অনেক কিছু করা যায় সিস্টেমে। তো এই জন্য এটা একটা ইউজার এবং একটা গ্রুপ ক্রিয়েট করব আমরা, ওয়ার্ল্ডিফাই।
তারপরে হচ্ছে আমরা একটা ইউজার ক্রিয়েট করব, যে ইউজারটার হচ্ছে লগইন নাই, এই যে নো লগইন। আপনারা এটা এর আগেও দেখছেন যে ইউজারকে, মানে সব ইউজারের হচ্ছে লগইন দরকার হয় না আর কি। তারপরে হচ্ছে আমরা এই যে সফটওয়্যারটা ডাউনলোড করব হচ্ছে এই যে টিএমপি ডাইরেক্টরির ভিতরে। এটা মোটামুটি ভালোই সাইজ, 200-250 মতো হবে মনে হয়। যাক, দেখতে দেখতে আপনাদের কোর্সটা শেষই হয়ে গেল। আরো আগে শেষ হয়ে যাইতো, আমি আমার এই গাফিলতির জন্য হয়তো আরো প্রায় অনেকগুলো ক্লাসই তো মিস গেছিল, তাই না? 3-4টার মতো তো মনে হয় নিতে পারিনি, 3-4টা বেশি হবে, মানে 1 মাস মতো পিছাই গেছি আমরা। আচ্ছা, 180 মেগাবাইট। তো এটাকে যে আমি বলছি না যে এখনই কিন্তু দেখেন এটার ফরম্যাটটা কি, টার ডট জিজেড। তো এটাকে যদি আমি এখন হচ্ছে ডিকম্প্রেস করতে চাই, তাহলে কি কমান্ড লাগবে? এক্স। আর যেহেতু জি আছে, জি থাকলে হচ্ছে জিজেড মিনস হচ্ছে জেড লাগবে। ফাইলটা দেখানোর জন্য অ্যাপ লাগবে। আর আমি যদি হচ্ছে কিভাবে এক্সট্রাক্ট হচ্ছে এটা দেখতে চাই পুরো স্ট্যাটাসটা, তাহলে হচ্ছে এটা লাগবে। কোথা থেকে নিব? টিএমপি। কি? হুম। এটা নিব, তারপরে এটাকে হচ্ছে রাইট করব হচ্ছে ওপিটির ভিতরে।
আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আজকে কি দেখাচ্ছেন স্যার? আমি মাত্র জয়েন হলাম আর কি। আজকে তো অনেক কিছুই দেখাচ্ছি। আপনি কি যে যে বসের কথা বলছিলেন? স্যার আমি জয়েন হয়েছি স্যার মাত্র আর কি স্যার। মানে আজকে কি মানে টপিক নিয়ে আলোচনা করতেছেন সেটা জানাবো। আজকে আমরা হচ্ছে যে আর্কাইভটা দেখলাম, তারপরে হচ্ছে কি হলো কই আসতে পাইছি। এটা হয়ে গেছে তো মনে হচ্ছে। স্যার আমাদের ইউটিউবের এই ভিডিও লিঙ্কগুলোর অ্যাক্সেস কতদিন পর্যন্ত পাবো? আরো 6 মাস পাবেন। উম, মানে আমার মানে ইউটিউব রেস্ট্রিকশন না দিলে আমি বন্ধ করবো না, কিন্তু ইউটিউব কতদিন যে দেয় এটাই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এটা দেখেন এবার এক্সট্রাক্ট হয়েছে। আমি এটা এক্সট্রাক্ট করছি হচ্ছে ওপিটির ভিতরে, ওয়ার্ল্ডিফাই এটা হচ্ছে। তো এখনই আমাকে এটা হচ্ছে হয় রিনেম করতে হবে ওয়ার্ল্ডিফাই নামে। তো আমি এটা হচ্ছে করব না, আমি যেটা করব আমি এটাকে হচ্ছে লিংক করব। এটার সঙ্গে একটা লিংক ক্রিয়েট হবে, এই যে এইটার সাথে এই সেম ডাইরেক্টরিতেই একটা হচ্ছে লিংক ক্রিয়েট হবে। এই যে এটার সাথে একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে যেটা করতে হবে, এটা হচ্ছে অনারশিপটা হচ্ছে চেঞ্জ করতে হবে। দেখেন আমি হচ্ছে যে লিঙ্কটা ক্রিয়েট করলাম, এইটার অনারশিপ চেঞ্জ হয়েছে, কিন্তু সোর্সের অনারশিপ কিন্তু সেম থেকে গেছে, সোর্সের অনারশিপ কিন্তু চেঞ্জ হয়নি। তারপর এর কনফিগারেশন ডাইরেক্টরিটা হচ্ছে থাকে না, এটা ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট হচ্ছে এগুলো কপি করতেছি আর কি। দেখেন এই যে এটা কনফিগারেশন ফাইলটা বাই ডিফল্ট হচ্ছে এইখানে থাকে না। এটা এই যে মানে সোর্সের মধ্যে দেয়া থাকে, এই যে ডক্স মিনস হচ্ছে এগুলো সব সোর্স। তারপরে হচ্ছে যে এটা যে লঞ্চ করবে, লঞ্চ করার জন্য এই স্ক্রিপ্টটা এটাও বাই ডিফল্ট হচ্ছে থাকে না। তো এইটা এইগুলো হচ্ছে এইটা জাস্ট হচ্ছে কপি করতেছি। তারপরে হচ্ছে এই স্ক্রিপ্ট গুলোর জন্য এক্সিকিউট পারমিশন অ্যালাউ করতে হবে। এইখানে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা করবেন, এটা সার্ভিসটাকে কপি করতে হবে। সার্ভিসটা হচ্ছে এই সার্ভিসটা, মানে এবার আমরা হচ্ছে সোর্স থেকে করতেছি। সফটওয়্যার যখন আমরা কোনো এই প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করি তখন এই কাজগুলো কিন্তু প্যাকেজ ম্যানেজার করে দেয়, কিন্তু আমরা যখন সোর্স থেকে করি এইগুলো এই যে ম্যানুয়ালি করতে হয় আর কি। ধরেন প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করলে এটা যদি ওপিটি তে থাকতো, এটা অটোমেটিক্যালি ওপিটি তে এই নামে ক্রিয়েট হইতো। তারপরে হচ্ছে যে ইটিসির ভিতরে এই নামে ক্রিয়েট হইতো, কনফিগারেশনটা ইটিসির মধ্যে থাকতো। তারপরে হচ্ছে যে সার্ভিসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হইতো। তো যখন আমরা হচ্ছে ম্যানুয়ালি নামাই করব তখন আমাদের এগুলো হচ্ছে মানে নিজেদের করে নিতে হবে সবকিছু আর কি। প্রথমে হচ্ছে সার্ভিস ক্রিয়েট করছি, এই জন্য সার্ভিস ডেমনটা রিলোড করতে হবে। এইবার হচ্ছে এইটা সার্ভিস হিসেবে পাবে। সার্ভিসটা স্টার্ট করলাম।
এটাকে ইনেবল করলাম, তারপরে হচ্ছে এটাকে অ্যালাউ করতে হবে। ফেয়ারওয়েল, URL, এটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাপাচির সাথে বন্ধ হওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমি তো এটা রান করেছি।
সিস্টেমটা এইভাবেই কনফিগার করা, কোনো তো ডিফারেন্স নাই। তো এটা কনফিগার হয়ে গেলে এরকম উইন্ডো আসবে। আচ্ছা, পরে যারা আসছেন আপনারা কি যে বসের কেউ আসছেন? যে বসের জন্য রিকোয়েস্ট করছিলেন স্পেশালি, না স্যার। যে বসের কেউ আসে নাই পরে আর না? আচ্ছা, এটা এই যে এরকম, এটা হচ্ছে ডিফল্ট উইন্ডো, এটা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটর কনসোল থাকে, এটা এইখান থেকে লগ ইন করে আসলে সব কাজ করতে হয়। এই যে এইটা আসলে তারপরে হচ্ছে এইখানে এই এই যে ডাটা স্টোর ক্রিয়েট করা, ডিপ্লয় অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা, এই কাজগুলো সব এইখান থেকে হচ্ছে করতে হয়। এটা আমি আর করি নাই, এটা হচ্ছে যারা এই যে জেবক্স অ্যাপ্লিকেশন ইউজ করে তারা এটা ভালো বলতে পারবে। ওনারা তো কেউ আসে নাই, ওনারা এটা ইউজ করে, ওনাদের রিকোয়েস্টে এটা হচ্ছে আমি কনফিগার করছিলাম আর কি। এইখান থেকে সবকিছু হচ্ছে কনফিগার করতে হয়। এটা বিশেষ করে ব্যাংকগুলোতে এইটার অ্যাপ্লিকেশন বেশি চলে, বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংক এই টাইপের অ্যাপ্লিকেশন প্রোভাইড করে। তো এই কনফিগারেশন এইটাই সেম, এইটুকু ফলো করলেই হয়। তারপরে যেটা করতে হয়, তারপরে এই অ্যাডমিন প্যানেলটা, এই যে ইউজার অ্যাড করতে হয় প্রথমে। ইউজার অ্যাড করার পরে এইটা এই যে যে কোনো আইপি থেকে যেন পায় এইটা কনফিগার করে দিতে হয়। তারপরে অ্যাডমিনের পোর্টটা থাকে আলাদা, এটা 99, এই পোর্টটা আবার আলাদাভাবে কনফিগার করতে হয়, করে এটা দিলে পেয়ে যায়। ওনারা যারা রিকোয়েস্ট করছে তারা যেহেতু নাই, তাহলে তো আর প্রশ্ন কি এক্সপেক্ট করব। আচ্ছা, আজকে হচ্ছে এইটুকুই। আর আপনাদের হচ্ছে আরো একটা ক্লাস হবে, ওইটা ওই যে ডকার যেটুকু বাকি আছে, কারণ আমার সিলেবাস কিন্তু মোটামুটি শেষ। একটা টপিক যেটা বাকি ছিল আজকে এটা দেখাই দিছি। আহ স্যার ফায়ারওয়েল নিয়ে স্যার বললেন না, 10 নাম্বার, হ্যাঁ আরো ওই তো, কিছু ওই যে ক্লাস নেবেন। ফায়ারওয়াল আর হচ্ছে ডকার, এটা একটা ক্লাস হবে। এই যে এইটা আর কিছু বাকি ছিল, আজকে এইটা কমপ্লিট করে দিচ্ছি, এইটা আর কিছু বাকি নাই। তারপরে হচ্ছে এই এইটা একটা টপিক বাকি ছিল, এটা খেয়ালই ছিল না, এই যে 10 নাম্বারটা এনটিপি সার্ভার কনফিগার করা সেটা। আর এখন বাকি থাকতেছে হচ্ছে লাস্টের টপিকটা, এটা এটা একটা ক্লাসে হয়ে যাবে। তো আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার আপনি কি আর কোনো এক্সাম নেবেন? এক্সাম তো দুটো এক্সাম নেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট কিন্তু আমি সবারটা পাই নাই, 3 জনের পাইছি মাত্র। কারণ হচ্ছে ডিভি স্কিলের যে ফ্রেমওয়ার্ক, ওইটা অনুযায়ী হচ্ছে সার্টিফিকেট নিতে গেলে আপনাকে এই ফিল্টার গুলো হচ্ছে কভার করতে হবে। যে অ্যাসাইনমেন্ট যেটা দিছিলাম, অ্যাসাইনমেন্টটা করলে আসলে এক্সাম নেওয়ার দরকার হয় না। স্যার অ্যাসাইনমেন্টটা হচ্ছে যারা দিছে তাদের কি আবার পরীক্ষা দিতে হবে? না, এখন হচ্ছে আমি কথা বলবো যে ওরা হচ্ছে কি বলে, কারণ দুইটা পরীক্ষার নাম্বার তো অলরেডি আমার কাছে আছেই। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আবার হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 জন সাবমিট করছে, তো এই তিনটার উপরেই স্যার হচ্ছে অ্যাসাইনমেন্টের স্যার ফিডব্যাকটা আচ্ছা, আপনি সবার জি পরে স্যার, দিচ্ছেন স্যার তো আপনার অ্যাসাইনমেন্টের ফিডব্যাকটা ফিডব্যাকটা স্যার দেওয়া একটু হয় নাই, আগে দিয়েন যারা স্যার। দিচ্ছে তাদের দেওয়া হয়ে গেছে feedback। জি স্যার, আমি স্যার হ্যাঁ, যতটুকু আপনারটা পারছি তাড়াতাড়ি আপনারটা করে সবার হচ্ছে দিছি। পরে দিচ্ছেন আর কি। জি স্যার। বাকিদেরটা কি হবে এটা আমাকে আমি কালকে কথা বলবো, কথা বলে কি বলে ডিসিশন আমি হচ্ছে জানাই দিব, লাস্ট ক্লাসে একদম ফাইনালি জানাই দিব। আর কেউ কিছু বলবেন? স্যার আপনার কিছু মানে ফায়ারওয়ালের উপরে স্যার আলাদা কোনো কোর্স আছে স্যার? না, লাইক ফায়ার স্যার কোন আইপিএস, হচ্ছে আইডিএস? জি এগুলো স্যার। হচ্ছে আপনাকে ডিভাইস স্পেসিফিক করতে হবে, মানে হচ্ছে যে ফায়ারওয়াল ডিভাইস গুলো আছে না, এইটার জি স্যার। উপরে হচ্ছে কাজ করতে হবে আপনাকে। কারণ আপনি এইগুলোতে অত বেশি পাবেন না আর কি।
ধরেন ভেন্ডর স্পেসিফিক আর কি, যেমন হচ্ছে ফোর্টিনেট আছে, তাহলে স্যার পালো আল্টো, জি স্যার। এইগুলোর উপরে আপনার হচ্ছে সিসকো, যে কি সিসকো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এইগুলোর উপরে আপনার হচ্ছে করতে হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার আসলে আমার লাস্ট কয়েকটা ক্লাসে আপনি যা দেখাইছেন আমার আর কি মানে সেলফ প্র্যাকটিস বা স্টাডি করা হয় না। এখন ক্লাস শেষ হয়ে গেলে কি আমি কোনো প্রবলেম হলে প্রশ্ন করতে পারবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নক করবেন, এটা কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। এগুলো করতে গিয়ে কোথাও কোনো ঝামেলা হইলে অবশ্যই নক করবেন। ডেভ স্কিলের সাথে আপনাদের মানে অফিসিয়ালি শেষ হচ্ছে, বাট আমাকে যে কোনো সময় নক করেন, কোনো অসুবিধা নেই। হয়তো ব্যস্ত থাকলে রেসপন্স করতে পারবো না, বাট ফ্রি সময়ে আপনাদের তো ওই যে জি গ্রুপেও স্যার, আপনারা এটা কমিউনিকেট দরকার করেন। স্যার। গ্রুপে তো হচ্ছে অনেক সময় দেখেন, গ্রুপে কিন্তু একটা কমিউনিটি আপনারা এই যে আমি অনেক সময় দেখছি যে আমি হয়তো ব্যস্ত আছি, রেসপন্স করতে পারতেছি না কেউ কিন্তু রেসপন্স করতেছে। জি স্যার। তো এইটা কমিউনিটিটা হচ্ছে বজায় রাখবেন আর কি, কমিউনিটির বিকল্প নাই কি একসাথে। আসলে কেউ কখনোই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ নয়, আর একা একা কাজ করতে গেলে অনেক খাটতে হয়। যেটা হচ্ছে ধরেন, এটা যদি শেয়ারিং কেয়ারিংটা থাকে, অনেক অত বেশি কাজ করার দরকার হয় না। স্যার আমার যেটা হয়েছে যে প্রথম এক্সামটা ঠিক ছিল, সেকেন্ড এক্সামটা দিতে পারিনি, আর ইয়েটাও এই অ্যাসাইনমেন্টও করতে পারিনি আসলে। মানে অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে হঠাৎ করে করে, ফেলেন। না অ্যাকচুয়ালি আমি থাকতাম তো ভাই দেশের বাইরে, হ্যাঁ, আমি রিয়াদ আমি আমি জানি থেকে আপনার আমি শুরু বিষয়টা। করছিলাম। না, তো এটা পরে আসলে আমার দেখেন আপনার এই ইমার্জেন্সি একটা কারণে দেশে আসতে হয়েছে। এখন আমি এখন দেশে আছি আর কি। তো দেশে থাকার সার্টিফিকেট কারণে তো আমার আসলে তেমন কিছু না, আপনার পুরোটা ডিপেন্ডস করবে আপনি কতটুকু শিখতে পারছেন। সার্টিফিকেট সেটাই হয়তো আর কি, একটা মানে জাস্ট একটা, হচ্ছে শো শো করার জন্য। মানে আমি কোনোদিনই ভাইয়া, মানে স্যার কি বলবো যে মানে দেশে আসার পরে একটা দিনের জন্য মানে ফ্রি নাই একদম। না, এটা হয় আর কি, মানে আপনি বাইরে থেকে দেশে আসলে এটা খুবই মানে স্বাভাবিক। দেশে আসছিও আর কি একদম পুরা মানে 2 days এর নোটিশ। এটা হয় আর কি। এই জন্য আর কি। আমি কালকে কথা মানে বলি, একদম দেখি ফাইনালি ওরা আমাকে কি বলে, কারণ এটা তো ওনাদের অফিসিয়াল ঠিক প্রসিডিউর। আছে, আমি অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করতেছি। দেখি একটা দিন যদি ফ্রি হয়ে যাই তাহলে ইয়ে করবো আর কি। আমি আপনার জাস্ট 2টা ক্লাস মিস দিছি এ পর্যন্ত, এছাড়া আর কোনো ক্লাস মিস দেওয়া হয় নাই আমার। তাহলে তো খুবই ভালো। আমি তো লাস্টের দিকে এসে পাই না, আপনারা এই যে আজকে তো আরো কম, 8 জন 9 জন এরকমই। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসটাই হয়তো শেষ ক্লাস হবে। ওকে। ভালো থাকবেন সবাই।